আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, বেশ অনেকগুলো দিন পর আজকে আবারও কিছুটা সময় আপনাদের মাঝে ফিরে আসার একটা চেষ্টা করেছি। আশা করি আগামী কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে একটা কোয়ালিটির টাইম স্পেন্ড করব। দর্শক, আসলে নিজের কর্মব্যস্ততা পাশাপাশি বিভিন্ন ধরনের থাকে যে একটা নিজের শারীরিক টায়ার্ডনেস বলতে পারেন, ফ্যাটিক থাকতে পারে বা বিভিন্ন কারণে কিন্তু কর্মব্যস্ততা থাকার জন্য এই যে সময়টুকু নিয়ে ভিডিওটা দেওয়া হয় না। কারণ দর্শক, আপনারা হয়তো 20-25 মিনিট 30 মিনিট একটা ভিডিও শুনেন, কিন্তু আমার এই ভিডিওটা মেক করতে কিন্তু একটা দীর্ঘ সময় লেগে যায়। কারণ এই যে ভয়েসটুকু দেওয়া, সেটাকে আবার সুন্দর মতো এক্সপোর্ট করে আপলোড দেওয়া, এবং আমি কিন্তু আমার ভিডিওর একটা দীর্ঘ সময় বলতে পারেন স্পেন্ড করি একটা থাম্বনেল ক্রিয়েট করতে। আপনারা দর্শক আমার থাম্বনেলটাকে যদি দেখেন, দেখবেন সূক্ষ্মভাবে দেখলে আপনারা কিন্তু খুব নিখুঁত একটা থাম্বনেল পাবেন, আমি নিজে মনে করি। কারণ আমি কিন্তু ওই আজে বাজেভাবে একটা নর্মাল সময় দিয়ে থাম্বনেলটাকে বানাই না দর্শক। একটা কোয়ালিটির টাইম আমি আমার এই থাম্বনেলের পেছনে দিয়ে থাকি। তো দেখা যায় সব কিছু মিলে আমার একটা ভিডিও ফুললি বানাতে কিন্তু হোললি বলতে পারেন প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। তো এই জন্য দেখা যায় আমার কাছে এই সময়ের মূল্য অনেক বেশি। সো আমার কাছে এটার চাইতে বেশি বড় বড় কাজ থেকে যায়। সো যার কারণে আমি কিন্তু অবশ্যই আমার বড় কাজগুলোকে আগে শেষ করে তারপর এখানে সময় দিই। তারপর কিছু দর্শকরা আছেন কমেন্ট সেকশানে অনেক লম্বা লম্বা মেসেজ দিচ্ছেন, ভাইয়া কই ভিডিও দিচ্ছেন না কেন, মিস করছি। সো এই সমস্ত দর্শকের জন্য আমার আবার ফিরে আসা বা ভিডিওটুকু দেওয়া। এখন কিন্তু দর্শক ভিডিও দিলে অনেক ইনকাম হয়, এখন ভিডিও দিলে অনেক ভিউ হয়। আর এখন কিন্তু বিভিন্ন রকম কন্টেন্টের ছড়াছড়ি, দেখবেন যে কত রকম নোংরামি চলছে, নষ্টামি চলছে। ভিডিও আমি চাইলে 3-4টা দিতে পারি, 5,000 6,000 10,000 কামাতে পারি এবং দিয়ে অনেক ডলার আনতে পারি। কিন্তু দর্শক, এগুলোর মূল্য আমার কাছে খুবই নিগুড়, খুবই কম। কারণ নিজের ব্যক্তিত্ব, নিজের যে কর্মব্যস্ততা বা নিজের যে কর্ম, সেটার উপর কোনো কিছুর প্রায়োরিটি আমার লিস্টে নেই। তো যার কারণে দর্শক একটা গ্যাপ রয়ে গেছে। সো সেই গ্যাপ পূরণ করার জন্য আজকে একটা ভিডিও দেওয়া। আর আপনারা যারা ভালোবাসেন, খোঁজ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এইভাবে করে খোঁজ নেওয়াটা আমার কাছে খুবই আনন্দদায়ক। কারণ আমি পছন্দ করি এই কারণে, মনে হয় যে হয়তো আমার গত 4-5 বছরের যে একটা শ্রম বা এই ভিডিও দেওয়া, তার প্রতিদিন হিসেবে এই ভালোবাসাটুকুই আমার একটা অর্জন হয়ে থাকবে আজীবনের জন্য। তো দর্শক, নিজের জন্য এই 2 মিনিট সময় নিয়েছি কিছু কথা বলতে। এখন আমি ভিডিওতে চলে আসি। দর্শক, আমার আজকের ভিডিওটা আসলে কয়েকটা ইস্যু নিয়ে থাকছে, কয়েকটা গোল্ডেন ইস্যু নিয়ে থাকছে। যার মধ্যে প্রথম যেটা বর্তমানে বলতে পারেন আজকের দিনের অনেক ভাইরাল একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে বাপ্পির পুরুষত্ব টেস্ট। আমরা জানি একটা ছেলের পুরুষত্ব টেস্ট করতে গেলে কিন্তু সিমেন অ্যানালাইসিস করতে হয় বিভিন্ন হসপিটালে গিয়ে। এখন কথা হচ্ছে, বাপ্পি তার পুরুষত্বের পরীক্ষাটা কিভাবে দিয়েছে, সেই পুরুষত্বের পরীক্ষাটা বাপ্পির আজকে আমরা নেব। আমরা দেখব বাপ্পি আসলে তার পুরুষত্ব পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হতে পারছে। দ্বিতীয়ত, আপনাদেরকে আমি মিমের কিছু ঘটনা দেখাবো। বর্তমানে মিমের ঘটনা ছাড়া আছে কি দেখানোর মতো? আছে তো আরেকটা জিনিস, ট্রেন্ডিং আরেকটা জিনিস, যেটা সবার লোক চক্ষুর আড়ালেই রয়ে গেছে। বিয়েতে কিন্তু আরিফ আসেনি, বিয়েতে কিন্তু তানজিলা এবং সাকিবও আসেনি। পেছনের গল্পটা কি কেউ বলেছেন এখন পর্যন্ত? কেউ কি জানেন গল্পটা? জানেন না। মনে রাখবেন দর্শক, যখনই তারকাদের গল্প আসে, তার ভিডিওতে অবশ্যই নতুনত্ব কিছু নিয়ে আসে। আমার আজকের ভিডিওর মেইন বেসিকে কিন্তু আপনারা এটা জানতে পারবেন যে আরিফ কেন বিয়েতে আসলো না, এবং সেটার অথেন্টিক কারণ আমার কাছে আছে। এবং সাকিব কেন বিয়েতে আসলো না, সেটার একটা এক্সপ্লেইন তানজিলা গতকালকে দিয়েছে। সাকিবের নাকি পরীক্ষা চলছে, যেটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। আমি আজকে সেটাকে প্রুফ করে দিব। এবং সাকিব যদি পরীক্ষা না থাকা সত্ত্বেও পরীক্ষার অজুহাত দিয়ে বিয়েতে না এসে থাকে, সেটারও বা কারণটা কী, এই সব কিছু আমার এই ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন। সো দর্শক, যদি ডিটেলস এই সমস্ত কিছু জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে দর্শক, আজকে পুরুষত্ব পরীক্ষা হবে। পুরুষত্ব পরীক্ষাটা মানে কি? আচ্ছা দর্শক, আপনি বা আমি তো একটা ছেলে, বা আমি যে একটা পুরুষ,
আমার এই পুরুষত্বের পরীক্ষাটা আমি কিভাবে দিব, বা আপনি যে একজন পুরুষ আপনার পুরুষত্বের পরীক্ষা আপনি কিভাবে দিবেন, আবার আরেকজন যে একটা নারী তিনি তার নারীত্বের পরীক্ষা কিভাবে দিবে। আচ্ছা, এগুলো পরীক্ষাটাকে যদি আপনারা মেডিকেল সায়েন্সের ভিত্তিতে করতে চান তাহলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে। কীরকম? মহিলাদের কিছু হরমোনাল মানে হরমোনাল ইনফ্লুয়েন্স আছে, যে হরমোনগুলো টেস্ট করে বুঝতে পারবে যে উনি একজন মহিলা। আবার বিভিন্ন রকম ফিনোটাইপ আছে যে তার বাহ্যিক কিছু গঠন থেকে বোঝা যাবে তিনি একজন মহিলা আর উনি একজন পুরুষ, এগুলো বলা যায়। এখন আমরা সাধারণ মানুষরা কিন্তু বাহ্যিক জিনিসগুলো দেখেই বুঝতে পারি ইনি একজন মহিলা, আমরা বাহ্যিক কিছু বৈশিষ্ট্য দেখে বলতে পারি ইনি একজন পুরুষ। কিন্তু একটা বোরখাওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে, এই বোরখার ভেতরের মানুষটা পুরুষ নাকি মহিলা সেটাকে পরীক্ষা করতে গেলে আমরা মেডিকেল সায়েন্সের ভিতরে কীভাবে করতে পারি, বা আমরা বিভিন্ন পরীক্ষার আকারে কীভাবে করতে পারি, বিভিন্ন টেস্ট আছে আমরা টেস্ট করে করতে পারি হসপিটালে গিয়ে। কারণ কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে বাপ্পি কথা বলেছে তার পুরুষত্ব পরীক্ষা দিলাম। এখন আমি জানি না পুরুষত্ব পরীক্ষা কী, আমি গুগলে করেছি হাউ টু পুরুষত্ব পরীক্ষা, মানে একটা ছেলে যে ছেলে, সে ছেলে হওয়ার প্রমাণটা কীভাবে দেওয়া যেতে পারে। গুগল বলল, বা আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি বলতে বর্তমানে যে একটা সাইট আছে বা অ্যাপস আছে, এইটা কিন্তু খুবই খুবই তথ্যবহুল, আপনি বিভিন্ন রকম হেল্প এখান থেকে পাবেন। সো আমি চ্যাট জিপিটির সাথে কথা বললাম ভাই একটু হেল্প চাই আপনার কাছ থেকে। চ্যাট জিপিটি বলল, জি বলুন কীভাবে সহায়তা করতে পারি। বললাম আমাকে একটু বলবেন পুরুষত্বের পরীক্ষা কিভাবে করে। তো চ্যাট জিপিটি আমাকে বলেছে পুরুষত্ব পরীক্ষা করার জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে, তার মধ্যে একটা পরীক্ষার নাম সে বলেছে সিমেন অ্যানালাইসিস। এখানে কি দেখা হয়, এখানে বিভিন্ন রকমের যে কম্পোজিশন আছে সেই জিনিসগুলো দেখে বলা হয় উনি তার পুরুষত্বটা ঠিক আছে নাকি ঠিক নেই, বিভিন্ন কাউন্ট দেখা হয়। তো সেগুলো আমি আর না বললাম কি কাউন্ট দেখা হয়। তো বাপ্পি তার পুরুষত্বের পরীক্ষা আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয়নি। বাপ্পি তার পুরুষত্ব পরীক্ষা কীভাবে দিয়েছে জানেন? তার শক্তিমত্তার বিচারে, মানে তাকে নাকি একটা টাস্ক দেওয়া হয়েছে বিভিন্ন রোডিস টাস্কের মতো। এখন রোডিস মানে কি সেটা হয়তো আপনারা অনেকে জানতে পারেন, নাও জানতে পারেন, আমার একটা পছন্দের একটা শো আর কি এটা। আপনারা জানেন রোডিস সম্পর্কে হয়তো অনেকে অনেক কিছু দেখেছেন বা অনেকে জানেন না, তো যাই হোক সেদিকে না যেয়ে এখানে বিভিন্ন টাস্ক দেওয়া হয় আর কি। তো সেইভাবে করে বাপ্পিকে একটা টাস্ক দিয়ে বলা হয়েছে বাপ্পি যদি এটা করতে না পারে তাহলে বাপ্পি কাপুরুষ, আর করতে পারলে সে একটা পুরুষ। পরীক্ষাটা কি? মিমকে এই কোণা থেকে ওই কোণায় কোলে কোলে নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাক কোলে কোলে, সমস্যা নেই, তো আপত্তি নেই। কিন্তু ভাই আপনি তো সম্পর্কদার দুলা ভাই, সে আপনার শালি হয়। এখন আপনি কোলে নিচ্ছেন, কোলে নেওয়ার ভঙ্গিটা কীরকম? বাবারে বাবা, আমি মনে করি বাংলাদেশের যত কোটি মানুষ আছে প্রত্যেকে যদি এই ভিডিওটা দেখে সব একবার করে ধিক্কার দিবে, একবার করে থুতু নিক্ষেপ করবে বাপ্পির দিকে, যে নিজের এত বড় একটা শালিকে কিভাবে করে জড়িয়ে জাপটে ধরে এই কোণা থেকে ওই কোণায় নিয়ে যেতে পারে। জড়িয়ে ধরার প্রসেসটা কি জানতে চান না? আপনাদেরকে আমি থাম্বনেলে দেখিয়ে দিয়েছি। বাপ্পি মিমের বুক জোড়ার মাঝখানে তার মাথাটাকে ঠেকিয়ে জাপটে ধরে কোলে কোলে নিয়ে গেছে। এখন কথাটা শুনতে যতটা আপনাদের কাছে সুন্দর লাগছে, সহজ সাবলীল মনে হচ্ছে, খুব মনে হচ্ছে যে খুব ভদ্র ভাষায় বলছি, দেখতে কিন্তু ততটাই কুৎসিত লাগবে, অশ্লীল লাগবে। কি বললাম? বাপ্পি মিমের বুক জোড়ার মাঝখানে মাথাটাকে ঢুকিয়ে তারপর মিমকে তার পিছন পশ্চাৎ দেশে হাত দিয়ে জাপটে ধরে কোলে কোলে নিয়ে যাচ্ছে, আর মিমও বাপ্পিকে একদম জাপটে ধরে রেখেছে তার বুকের ভেতরে। এখন ঘটনাটাকে আমি কিভাবে এক্সপ্লেন করবো আপনারা বলুন। এখানে কি বলা উচিত বা এটা নিয়ে আমি আসলে 10টা কথা কি বলবো আমার মাথাতে আসছে না, যে আমি এখন আর কি এক্সপ্লেন করবো, আপনারাই বলুন। বাপ্পি প্রথমত মিমকে যেভাবে ব্যবহার করলো আর মিমও যেভাবে করে বাপ্পির এই স্পর্শটাকে ইউটিলাইজ করলো, সেটা আসলে মানে প্রশংসা পাওয়ার যোগ্য নাকি আসলে ধিক্কার দেওয়ার যোগ্য, আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। কি বলবো আসলে, আমি মনে করি আপনারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি এক্সপিরিয়েন্সড, আমি আপনাদের হাঁটু সমান বয়সেরও না। তো সেই অনুযায়ী আপনারা মনে করি এটা দেখে যা ভাবার সেটা ভেবে ফেলেছেন। এটা নিয়ে ডিটেলস আমার আর কিছু বলার আছে বলতে মনে হয় না, কারণ আজকে বাপ্পি যেটা করেছে সবার সামনে করেছে, সবাই দেখেছেন,
প্রত্যেকের ভিডিওতে এসেছে। আসলে তাদের কাছে এইটা কিছু মনে হয়নি, তিশার কাছে এটা কিছু মনে হয়নি, বাপ্পির কাছে কিছু মনে হয়নি। বাপ্পির বরং বলছে আমি যদি আজকে এটা না করতাম আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠতো, তো আমাকে এটা পরীক্ষা দেওয়া হয়েছে যার জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি, দেখিয়েছে যে আমি পারি। আচ্ছা ভাই, পুরুষত্বের পরীক্ষা কি এভাবে দেয়? একটা নারীকে বুকের মাঝখানে মাথা ঢুকিয়ে তার পশ্চাৎ দেশে আঙ্গুল দিয়ে তারপর আপনি এটাকে নিয়ে টেনে নিয়ে আসবেন, এটা পুরুষত্বের পরীক্ষা? এটা তো একটা নারী পুরুষ ছাড়াও যে একটা জেন্ডার হয় তারাও এই পরীক্ষা করতে পারবে, বরং একটা পুরুষের থেকে ভালো করতে পারবে। তাহলে এখন আপনি কি তাহলে সেই দিকে সেই কাতারে পড়ে যান? অবশ্যই বলবেন না। তো পুরুষত্ব পরীক্ষা দিতে চাইলে ওই যে চ্যাট জিপিটি যেটা বলেছে সেটা করে দেখান, দেখি আপনার পুরুষত্ব কতটুকু ঠিক আছে এই বয়সে এসে। সো আপনি আপনার পুরুষত্ব পরীক্ষা দেওয়ার জন্য যদি আপনি এভাবে কচলাতে থাকেন, ডলতে থাকেন, মাথা গুজে দিতে থাকেন, আবার হাতের খেলাও দেখাতে থাকেন, সেটা তো আসলে অন্য কাতারে পড়ে গেল। এখন দর্শক, তিশা এগুলো দেখেছে, তিশা দেখছে বাপ্পি এভাবে ডলছে, ঘষছে, চাপছে, সব কিছু করছে, তিশা তো কিছু করতে পারছে না। কারণ তিশার যে বেটার হাফ বা বলতে পারেন তিশার যে বয়ফ্রেন্ড আরিফ, সে তো বিয়েতে আসেনি। তাহলে তিশা কি করবে? তিশা কাউকে না পেয়ে সে শাহিনকে ডলাডলি শুরু করেছে। থামলে দেখবেন তিশা শাহিনকে যেভাবে জাপটা ধরেছে, সেটা কিন্তু আসলে ভাই বোনের সম্পর্কে এরকম কেউ পারে না। হ্যাঁ বলতে পারেন ভাই, ভাই বোনের সম্পর্ক তো একটু ভালোবাসার সম্পর্ক হয়, হতে পারে দর্শক। যে জায়গায় আমাদের ইসলামে বলা আছে একটা নির্দিষ্ট সময়ের পর নারীদেরকে তার বাবার কাছ থেকে পর্দা করতে, সেক্ষেত্রে তিশা যেভাবে করে শাহিনকে জোরে ধরে চাপাচাপি করছে, এটা কিন্তু আসলে কোনোভাবেই শোভা পাচ্ছে না আমার কাছে, আমার অভিধানে কোনোভাবেই শোভা পাচ্ছে না। তো তিশা কিন্তু বাপ্পির মতোই কাজ করছে, ঠিক আছে? এই এই যে কাজগুলো দেখালো তারা, আমার কাছে নিজেরই লজ্জা লাগছে দর্শক যে এগুলো কি দেখাচ্ছে তারা। প্রথমত কিছুদিন আগে দেখলাম খুকি অর্ধ জামা কাপড় খুলে ফেলেছে, সেই জিনিসগুলো দেখেও লজ্জা লাগছে। মানে তাদের এই বিয়ে মানে কি এগুলোই? তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শনী করা, এগুলো তো কোনো বিয়ের নামে এগুলো অশ্লীলতাকে তারা প্রমোট করে বেড়াচ্ছে। যাই হোক, সেই দিকে না যাই। দ্বিতীয় বিষয়তে আসি, তাদের গ্রামের মানুষজনদেরকে নিয়ে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই যে বিয়ে হচ্ছে এখানে বাইরের মানুষ কয়জন আছে? আমি সিঙ্গেল কোনো বাইরের মানুষকে দেখিনি দর্শক। একটা গ্রামে বিয়ে হচ্ছে, গ্রামের মানুষজন তো আসার কথা, কিন্তু কোনো গ্রামের মানুষজন আসেনি। কিছু মানুষ হয়তো বলতে পারেন ভাই তারা তো খাবারের ব্যবস্থা করেছে, কয়েকজন মানুষকে দেখেছি খাবার খেতে বসেছে। আমি বলবো আরেকবার ভিডিওটা দেখুন, কারা কারা খেতে এসেছে। ভালো করে দেখলে দেখবেন তাদের জাতীয়রা তারাই এসেছে। মাসুদ নুসান, সাদিয়া, লতা, তিশা, মিম, মানে এরেই এসেছে, তাদের ঘরের আত্মীয়রাই খেতে এসেছে, বাইরের মানুষ একজনও আসেনি। তারাই 2-3 বার করে খেয়েছে। এখন 2-3 জন মানুষ আছে যারা বাচ্চা কাচ্চা আছে এলাকার বিভিন্ন, 2-1জনকে দেখা গেছে খেতে এসেছে, তারা আবার ছোট বাচ্চা কাচ্চা। তাখানে সিনিয়র সিটিজেন আছে কিছু গ্রামের, মাথা বলা হয়, মোড়ল বলা হয়, ওই টাইপের কোনো মানুষজন কিন্তু মিমির বিয়ে খেতে আসেনি। প্রশ্ন দাঁড়ায় কেন আসেনি? উত্তরটা আমরা সবাই জানি, তিশাদেরকে গ্রামের মানুষজন ঘৃণা করে, তাদেরকে কেউ সম্মান দেয় না, তাদেরকে সবাই অপছন্দ করে, সবাই জানে তাদের পরিবারের মানুষজন কেমন। এই কারণে সিঙ্গেল কোনো মানুষ গ্রাম থেকে তিশাদের বাসায় দাওয়াত খেতে আসেনি। যতই পোলাও মাংস খাওয়াক, গ্রামের মানুষজনের কাছে সম্মানের উপর কিছু না, তারা কিন্তু সিঙ্গেল কেউ তিশাদের বাসায় খেতে আসেনি। তাহলে প্রশ্ন দাঁড়ায় তিশারা মিমের বিয়ের আয়োজনটা গ্রামে কেন করেছে? আসলে তাদের এটা দরকার নেই কজন খেতে আসলো নাকি না খেতে আসলো, তাদের দরকার এইটা গ্রামে বিয়ে করে সবাইকে দেখিয়ে দেওয়া যে মিমার বাবু এখন অথরাইজড বা অফিসিয়ালভাবে তারা বিয়ে করে ফেলেছে। এটা গ্রামে দেখানোর জন্য তারা এই কাজটা করেছে। তো এটা কিন্তু আসলে দর্শক খুবই লজ্জাজনক, গ্রামের মানুষজন মিমদেরকে এত ঘৃণা করে, মিমদের পরিবারদেরকে, যে সিঙ্গেল কোনো মানুষ মিমের বিয়ের দাওয়াত খেতে আসেনি। এটা খুবই 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 নেক্কারজনক। নেক্সট আরেকটা ঘটনা দেখেছি যেটা আমার কাছে খুবই বেদনাদায়ক মনে হয়েছে। আবদিয়াকে দেখলাম তার মায়ের হলুদ দিচ্ছে। আহা, জীবন জীবন কিভাবে করে একটা কয়েনের এপিটোপিটের মতো উল্টে যায় এত দ্রুত, ভাবতে অবাক লাগে। যে আবদি এখন মায়ের কোলে বসে
2 বেলা ভাত খাবে, ABCD 1 2 3 সরিয়া সরিয়া পড়বে, সে আবদি এখন মায়ের গালে হলুদ পরিয়ে দিচ্ছে। জীবন বড়ই বিচিত্র দর্শক, কার সাথে কখন কি হয় কেউ জানে না। কারো জীবন রংধনুর মতো রঙিন, আবার কারো জীবন একটা কালো রঙের মতো কালো ছায়াতে আচ্ছন্ন থাকে, বাট আমরা কেউ জানি না। কেউ কেউ বলবে আমি চোখে সব কিছু কালারফুল দেখছি, আবার কেউ বা বলবে কোনো একটা দৃশ্য দেখতে দেখতে আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। এই যে কথাটা বললাম, হয়তো এই কথাটা অনেকেই বুঝবেন না। ঝাপসা হয়ে যাওয়ার অর্থটা আসলে কি, যারা এই অর্থটা বুঝতে পারবেন, বুঝবেন আপনারা অনেক বড় মাপের মানুষ। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাওয়া মানে চোখের সমস্যা না। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাওয়ার মানে চোখের পানিতে চোখের সামনের জিনিসগুলো ঝাপসা হয়ে যাওয়া। তো কারো জীবন হাসতে হাসতেই যায়, কারো জীবন কাঁদতে কাঁদতেই যায়। আবদিয়ার জীবনটা এবং মরিমের জীবনটা আমার কাছে ঠিক একই রকমই মনে হচ্ছে। তো যাই হোক দর্শক, সেদিকে না যাই। ঘটনা হচ্ছে গ্রামের মানুষজন আসেনি, আবদিয়ার অবস্থা এই। ওইদিকে বাপ্পি মিমের বুক জোড়ার ভিতরে ডলাডলি খাচ্ছে। শেষমেশ দেখতে পেলাম বিয়েতে সাবিনা আসছে না, এটা নিয়ে একটা কথাবার্তা চলছে। আচ্ছা, সাবিনা আসছে না আসছে এটা পরবর্তী বিষয়, এটা আমি অন্য একটা পর্ব বানাবো। ঘটনা হচ্ছে আরিফ কিন্তু আসেনি। আরিফ সে কিন্তু বিয়েতে আসেনি। প্রশ্ন করতে ইচ্ছা করছে না আপনাদের, আরিফ বিয়েতে কেন আসেনি? কারণ আছে তো, কারণ আছে। আরিফকে কিন্তু বিয়ের দাওয়াত দেওয়া হয়নি। বলতে পারেন ভাই ভিডিওতে তো দেখেছি কার্ড দিয়েছে, অবশ্যই। সাবিনাদের বাসায় গিয়ে মিমরা তাদের বিয়ের কার্ড দিয়ে এসেছে, কিন্তু সেই বিয়ের কার্ড কাকে দেওয়া হয়েছে? দর্শক, ধরুন আপনারা কাপল আছেন, একজন আপনারা জামাই বউ। এখন যিনি বউ আছেন তার পরিবারের কারো বিয়ে হচ্ছে, দাওয়াত দিতে গিয়েছে ইনভাইটেশন দেওয়ার জন্য। এখন বিয়ের কার্ডটা কাকে দেওয়া উচিত? অবশ্যই আপনার হাজব্যান্ডকে দেওয়া উচিত, তাই না? একইভাবে এই যে মিমের যে বিয়ে হচ্ছে, কার্ডটা কিন্তু সাবিনাকে না, কারণ সাবিনা তো মিমের বোন, সে তো এমনিই আসবে, তাকে আবার দাওয়াত কী আছে, কিসের ফর্মালিটিস আছে? সাবিনা তো তার দায়িত্ব নিয়ে আসবে, আমার বোনের বিয়ে আমার যেতেই হবে, কিন্তু দাওয়াতটা কাকে দেওয়া উচিত? আরিফকে, যে ভাই আপনি আইসেন দুলা ভাই। কিন্তু আরিফকে কিন্তু সে কার্ডটা দেওয়াও হয়নি, তাকে বিয়েতে আসতেও বলা হয়নি। তাহলে আপনারাই বলুন আরিফ কেন যাবে? আর আরিফ এগুলো দাওয়াত ছাড়াও এর আগে অনেকবার গিয়েছিল, কিন্তু আরিফকে কিন্তু কোনো বার্তা দেওয়া হয়নি। খেয়াল আছে যখন মানহা জন্ম নেয়, সরি মানহা ভুল বলেছি, মান্নাত আর কি, মরিমের বোন আরেকজন। আরিফরা যখন হসপিটালে ছিল সাবিনা, তখন মিম কিন্তু একই এলাকাতেই ছিল, কিন্তু মিম, আরিফ, মরিয়ম তাদেরকে একবেলাও রান্না করে খাওয়ায়নি। সে সময় রোজার মাস ছিল, আমরা জানি, ইফতার করা লাগতো। আরিফ একটা পেপার বিছিয়ে ইফতার এনে নিজেরা ওই পেপারে মাখিয়ে মাখিয়ে সে আর মরিয়ম খেত, আমরা দেখেছিলাম। তখন আমি নিজে রোস্ট করেছিলাম যে কোথায় মিম, কোথায় খালা? আজকে সাবিনা অসুস্থ হসপিটালে, আরিফ আর মরিমার খাবারের ব্যবস্থাটা তো মিমের করা উচিত, মিম কেন খাবারের ব্যবস্থা করছে না? আমি কিন্তু ভয়েস রেস করেছিলাম। তো ওই সময় থেকে আরিফ বুঝতে পেরেছিল, এর আগে বুঝতে পেরেছিল আরিফকে কেউ দাম দেয় না। ওই পরিবারের দাম খালি একটা পুরুষের আছে, সেটা হচ্ছে বাপ্পি। বাপ্পি গেলে সবাই তাকে মাথায় তুলে রাখে, কিন্তু বাকি যে পুরুষগুলো আছে কোনো মানুষ তাদেরকে সম্মান দেয় না। আরিফও সেই কাতারে পড়েছে। আরিফকে কিন্তু কোনো দাম দেওয়া হয় না, আরিফকে কিন্তু কোনো রকম সম্মান দেওয়া হয় না, কোনো রকম খাবারের ব্যবস্থা করা হয় না তার জন্য। আরিফ জানে তার সাথে এই অন্যায়গুলো করা হয়, তাহলে সে কেন যাবে? তো ওইবার থেকে, মান্নার জন্ম নেওয়ার পর থেকে আরিফ কিন্তু তাদের সাথে মেশা বন্ধ করে দিয়েছে। আপনারা খেয়াল করে দেখতে পারেন, আরিফ কিন্তু ঠিকমতো রেগুলার ভিডিও দেয় না, তাদের বাসাতে যায় না, মেলামেশা করে না, তার মতো করে জায়গা জমি কিনে এখন একা একাই থাকছে। খেয়াল করে দেখবেন দীর্ঘ অনেকগুলো মাস হয়েছে আরিফ কিন্তু সবার থেকে একটু সাইড কর্নার হয়ে গেছে। ভালো করে পর্যবেক্ষণ করলে আপনারা বুঝতে পারবেন। তো এই কারণে আরিফ কিন্তু বিয়েতে যায়নি। আর বিয়েতে যখন যাচ্ছিল না, তখন সাবিনাও কীভাবে যাবে? সাবিনাও যাচ্ছিল না। অ্যাট লাস্ট সাবিনাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, বাট সাবিনা কিন্তু একটা কথা বলে দিয়েছে যেটা আপনারা সবাই জানেন। সো সেগুলো না বলাই, মানে না বললেও চলবে, কারণ আপনারা সবাই দেখেছেন এগুলো। আমি যেহেতু এতদিন ভিডিও দিইনি দর্শক, পুরানো বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো আরিফ মানে এই বিয়েতে যায়নি সম্মান না পাওয়ার জন্য, কারণ সে জানে ওইখানে এখন বাপ্পি আছে, সবাই আছে,
আরিফ গেলে সবাই কোনো তাকে মূল্যায়নই করবে না, গোনাতেও ধরবে না, তো সেখানে আরিফ কেন যাবে? এই চিন্তা করে আরিফার বিয়েতে যাচ্ছে না, সে তার মতো একাই আছে, কিন্তু সাবিনা গিয়েছে বিয়েতে আর কি। আচ্ছা, দেন আরেকজনের কথা বলতে হয় দর্শক, ওই যে আমাদের দুম্বা খাসি, আমাদের সাকিব ভাই, তানজিলার জামাই সাকিব ভাই, বলতে পারেন দুম্বা, বলতে পারেন খাসি, কেউ বা বলতে পারেন পটকা মাছ। পটকা মাছ আমরা ছোটোকালে সবাই দেখেছি, বিভিন্ন পুকুরে খালে পাওয়া যেত। ওই মাছটার মুখে বাতাস ভরে দিলে, ফু দিলে ফুলে উঠত, ফাটিয়ে দিলে পটকার মতো পটাশ করে ফুটে যেত। ঠিক যেমনটা সাকিবের পেটটা এখন হয়েছে তবলার মতো, টাকঢুম টাকঢুম করে ঢোল বাজানো যাবে। আমি মনে করি পহেলা বৈশাখে ঢোল না কিনে যদি সাকিবের মাথায় আর পায়ে দড়ি দিয়ে বেঁধে তারপরে পেটের মধ্যে ডপাস ডপাস করে লাঠি দিয়ে বাড়ানো হয়, বিভিন্ন টাইপসের শব্দ বের করানো যাবে। আই গেস, আমার মনে হচ্ছে সেটা একটু ট্রায়াল দেওয়া উচিত। তো যাই হোক, তানজিলা গতকালকে একটা ভিডিও দিয়েছে, বলেছে উনি পরীক্ষা দিতে যাচ্ছে। ভাবলাম কিসের আবার পরীক্ষা, মূর্খ মানুষের এত বছর পরীক্ষা ছিল না? তো কী পরীক্ষা সেটা তানজিলা বলেনি, খালি বলেছে পরীক্ষা দিতে যাচ্ছে উনি। আমি একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম, অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, এবং সব কিছু দিয়ে একটা জিনিস উত্তর পেলাম, বাংলাদেশের অবস্থা বর্তমানে খারাপ। বর্তমানে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রত্যেকটা সেক্টর এখন আন্ডার ডেভেলপিং আছে, প্রত্যেকটা জায়গায় বলতে পারেন আন্ডার কনস্ট্রাকশন আছে। কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত সংস্কার হয়নি, বাট বলতে পারেন সংস্কারাধীন আছে, সংস্কার হচ্ছে অবস্থায় আছে। এবং পরীক্ষা নিরীক্ষার যাবতীয় যত সোর্স সেগুলো বর্তমানে বন্ধ অবস্থায় আছে। ঠিক আছে, তো সাকিব কিসের পরীক্ষা দিচ্ছে যদি আমি এখন প্রশ্ন করতে যাই, তানজিলা পরের দিন ভিডিও নিয়ে বলবে সাকিব ভাই ক্লাস টেস্ট দিচ্ছে। আর কি বলবে তানজিলা, কারণ সরকারি পরীক্ষা এখন স্থগিত আছে সবগুলোই। সাকিব কি পরীক্ষা দিবে? তানজিলা কি বলতে যাচ্ছে? তাহলে বলতে পারেন ভাই সাকিব তো পরীক্ষা দিতে যাচ্ছে দেখলাম, আপনারা কি হলে দেখেছেন সাকিবকে যেতে? দেখেননি। বরং সাকিব এতই ভালো শিক্ষার্থী, তার পরীক্ষা এতই গুরুত্বপূর্ণ, বিকালবেলাতে দেখলাম সাকিব দোকানে বসে আড্ডাবাজি করছে। তাহলে কিসের লেখাপড়া? এক কলম লেখাপড়া করেনি, সে কী পরীক্ষা দিতে যাচ্ছে? কোনো পরীক্ষা টরীক্ষা কিছুই নেই, এগুলো অজুহাত। খুলে বলছি আপনাদেরকে, তানজিলা সাকিব মিমের বিয়েতে যাবে না। এখন যেহেতু যাবে না, তাহলে সেক্ষেত্রে একটা তো অজুহাত দিতে হয়। অজুহাতটা কী দিবে? দিচ্ছে সাকিবের পরীক্ষা। আসলে কোনো পরীক্ষায় সাকিবের নেই, এটা মিথ্যা কথা, এটা টোটালি স্রেফ মিথ্যা কথা। প্রশ্ন দাঁড়ায় সাকিব তাহলে মিমের বিয়েতে কেন যাবে না? কারণ এখানে দুইটা, এবং দুইটা কারণে মেজর কারণ। এই দুইটা কারণে 50-50% করে কন্ট্রিবিউট করছে। দুইটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সাকিবের সম্মান, এবং দুইটা কারণ টাকা। ব্যাখ্যা করে বলছি। আপনারা জানেন সাকিবকে একটা শুটকি মাছের মতো দাম দেওয়া হয়নি পদ্মাচরে যখন সাকিব গিয়েছিল, তাকে খাবারও দেওয়া হয়নি, সাকিব চুরি করে করে খাচ্ছিল। সকালবেলাতে তার জন্য নাস্তার আয়োজন করা হয়নি, কোনো পোলাও মাংসের আয়োজন করা হয়নি, কোনো বিরিয়ানি গরু কিচ্ছু আয়োজন করা হয়নি। সাকিবকে ডাল ভাত ভর্তা খাইয়ে পদ্মাচর থেকে বিদায় দেওয়া হয়েছে। তাহলে দেখুন, একটা জামাই মানুষ প্রথমবারের মতো পদ্মাচরে গিয়েছে, কেউ কোনো দাম দেয়নি, তাকে গোনাতে ধরেনি, মানুষ হিসেবে মনে করেননি, সাকিবকে চুরি করে খাওয়া লেগেছে। এ মানুষ আরেকবার কি বেইজ্জতি হওয়ার জন্য পদ্মাচরে যাবে? এবারগুলো তো তার লুঙ্গি টুনে মানে লুঙ্গি টেনে খুলে রেখে দিবে পদ্মাচরের মানুষজন। সাকিব লজ্জায় পড়ে যায়নি? সাকিবের তো আসলে লজ্জা শরম নাই এমনিতেও। সাকিবকে সম্মান দেওয়ার মতো সাকিব কী করেছে বলুন? সাকিবকে পদ্মাচরের অশিক্ষিত মানুষের সম্মান দেয় না, তাহলে বলুন শিক্ষিত মানুষ সাকিবের মতো মানুষকে তাদের বাসার কর্মচারী হিসেবেও রাখবে না? সাকিবের এই যোগ্যতাটাও নেই। সাকিব যদি তানজিলাকে বিয়ে না করতো, আজকে দেখতে মুচি হয়ে থাকতো। কী করতো সে নিজেও জানে না, হয়তো ওই যে কিশোর গ্যাং বলে না, ওই কিশোর গ্যাংয়ের একটা পার্টনার হয়ে যেত সাকিব ভাই। কিন্তু তানজিলাকে বিয়ে করে একটু অবস্থার উন্নয়ন করেছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, সাকিব কেন যায়নি তার একটা কারণ হচ্ছে সাকিবের অসম্মান। সাকিবকে পদ্মাচরের লোকজনকে সম্মান দেয় না, অসম্মান করে। এই কারণে লজ্জায় পেয়ে, লজ্জাতে বলতে পারেন সাকিব যায়নি। এটা একটা মেজর কারণ। এবং দ্বিতীয় মেজর কারণ হচ্ছে গোল্ড। কেন গোল্ড? আপনারা তানজিলার একটা কথা শুনেছেন, সবসময় সে তার মানে চাচি শাশুড়ির কথা দিয়ে বলে যে আমাকে 10,000 টাকা বিয়েতে দিয়েছে, তো আমি তার ছেলের বিয়েতে কি 10,000 টাকা বেশি দিব নাকি? আমি এরকমই দিব, আমি যা পেয়েছি আমি তাই দিব তাকে। আমাকে আমার বিয়েতে যে যা দিয়েছে আমিও ঠিক তাদের বিয়েতে সেই জিনিসটাই দিব। মনে আছে তো কথাটা আপনাদের? আশা করি সবার মনে আছে। তানজিলা গিভ অ্যান্ড টেকে বিলিভ করে।
আচ্ছা, যদি এতই গিভ অ্যান্ড টেকে বিলিভ করে, সবাই তাকে যা দিয়েছে সেও সবাইকে তাই দিবে, তাহলে সেই ক্ষেত্রে ঘটনা যেটা দাঁড়ায়, তানজিলের বিয়েতে কিন্তু মিম একটু বড় অঙ্কের গোল্ড দিয়েছিল। আপনারা জানেন স্বর্ণ, অনেক ওজনের স্বর্ণ দিয়েছিল। কোনো কিপটামি মিম করেনি। মিম কিন্তু তানজিলাকে অনেক কিছু দিয়েছে এবং অনেক টাকার জিনিস দিয়েছে। এটা তানজিলা ভালো মতো জানে তার খালা তাকে কী কী দিয়েছে। অ্যান্ড তানজিলা তো একটা কথা বলে ফেলেছে, আমি যা পেয়েছি আমি সবাইকে তাই দিব। এখন তানজিলের কথা বলেছে কেন? সে ভেবেছে বড় বড় জিনিস যারা দিয়েছে তারা তোর বিয়ে করবে না, কিন্তু সে বুঝতে পারেনি তার খালাতো আবার বিয়ে করতে বসেছে। এখন তানজিলা যদি মিমের বিয়েতে আসে, অবশ্যই তানজিলাকে মিম যা দিয়েছে তাই দিতে হবে, কারণ তানজিলা নিজেও বলেছে আমি যা পেয়েছি আমি সবাইকে তাই দিব। তো এখন যদি মিমের বিয়েতে তানজিলা যায়, অবশ্যই তানজিলাকে ওই পরিমাণ হার গোল্ড কিনেই তারপর যেতে হবে। তানজিলা তো সেটা করবে না। তানজিলা তো পুরোপুরিভাবে কঞ্জুস, কিপটা, এবং সাকিব তো আরও কিপটা, সাকিব ভাই। তাহলে বলুন এই দুজন মানুষ মিমের বিয়েতে কেন যাবে? যদি যায় তাদেরকে অনেকগুলো গোল্ড কিনে নিয়ে যেতে হবে। এই গোল্ড তো তানজিলা এখন খরচ করবে না। আবার খরচ করে ধরেন গেলই, সাকিব তো সম্মান পাবে না, তাকে কি সম্মানই দেয় না, তা লুঙ্গি টেনে ধরবে সবাই। তাহলে দেখুন তানজিলার মিমের বিয়েতে যাওয়ার কোনো প্রশ্নই থাকে না, কারণ গেলে অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট খরচ করতে হবে গোল্ড কিনে, আর দ্বিতীয়ত সাকিবকে সবাই জুতো পিটা করবে, কেউ কোনো সম্মানই দেয় না। তো তানজিলা দেখলো ওই বিয়েতে যাওয়ার থেকে না যাওয়াটাই ভালো, কারণ গেলে খরচও হবে, সাকিব সম্মানও পাবে না, এর থেকে আমরা না যাই। তাহলে কি করব কি করব কি করব কি করব? সবাইকে দেখিয়ে দিব আমার জামাই মানে ওনার পরীক্ষা চলছে। আরে ভাই, একটা অশিক্ষিত, একটা মূর্খ, একটা গন্ডা আর একটা গোমূর্খ, ওর আবার কিসের পরীক্ষা? ও তো লেখাপড়াই করে না, ও তো বিকাশের দোকানদার। ও তো লেখাপড়া ক খ গই পারে না। সাকিবকে ক খ গ বলতে দিন, চন্দ্রবিন্দু বন্ধু বলতে পারবে না, তুতলাবে। এই ছেলে আবার কিসের লেখাপড়া করে? হ্যাঁ, কিসের লেখাপড়া? মানে অসম্ভব টাইপের কিছু কথাবার্তা বলে। তো সাকিবের আসলে কোনো লেখাপড়া কিছুই নেই, এগুলো জাস্ট একটা স্রেফ একটা অজুহাত দর্শক, যে লেখাপড়ার অজুহাত দিয়ে, পরীক্ষার অজুহাত দিয়ে আপনাদেরকে বোঝালো আমরা যেতে পারছি না। বাট অরিজিনাল কারণ হচ্ছে এই দুটা, যে দুটা মেজর কারণ বললাম, একটা ছিল গোল্ড কেনা টাকা, একটা সাকিবকে অসম্মান করা, এই জন্য তারা যাবে না। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আর আমি মনে করি কিছু জিনিস আসলে রোস্টিং করার মতো কিছু নেই, কারণ এগুলো সবার সামনে দৃশ্যমান। ঠিক যেমনটা আজকে বাপ্পি যে মিমের বুক জড়ার ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছে, এটা আসলে সবার কাছে দৃশ্যমান, এটা সবাই দেখতেই পারছেন। সো এটা নিয়ে আসলে খারাপ কথা বলতে গেলে অনেক খারাপ কথাই বলা যায়। সো যেগুলো দেখা যায় আমার কাছে, সেগুলো নিয়ে ভিডিও দেওয়াটা জাস্ট নিছক সময় নষ্ট করা মনে হয়। সো এই জন্য কিন্তু আমি এই বিষয়টাকে খুব একটা বেশি ঘুরিয়ে পেছিয়ে বলিনি, স্ট্রেট ফরওয়ার্ড অল্প কিছু কথাতে শেষ করে দিয়েছি। সো দর্শক, আমার আজকে ভিডিও পর্যন্তই। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেকগুলো দিন পর আপনাদের মাঝে ব্যাক করেছি। দোয়া করবেন আমার জন্য, অ্যাটলিস্ট যেন ন্যূনতম কিছু সময় যেন আপনাদের সামনে আসতে পারি দর্শক। আর যদি আপনাদের মনে হয় যে ভাই আপনার ভিডিও ভালো লাগে, আমাকে একটু ইন্সপিরেশন দেবেন, তাহলে চেষ্টা করবো সবসময় ভিডিও দেওয়ার জন্য। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।